তিনটা সুন্দরী দেখতে মেয়ে একটা ছেলেকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো সেই ছেলেটি ছিল এলাকার সবচেয়ে অকর্মা আর দুর্বল ছেলে। তবে যে মেয়েগুলো তাকে বিয়ে করতে চায় সেই মেয়েগুলো ছিল শহরের সবচেয়ে শক্তিশালী এবং সুন্দরী মেয়ে, যাদেরকে সব ছেলেরাই বিয়ে করতে চায়। যদিও প্রথমে মেয়েগুলো তাকে নিজের স্বার্থের জন্য বিয়ে করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে মেয়েগুলো বুঝতে পারে ছেলেটি আসলে এতটাও দুর্বল নয়, বরং সে হলো সবচেয়ে শক্তিশালী এবং উচ্চ লেভেলের কাল্টিভেটর। তবে প্রশ্ন হলো এই ছেলেটি এতদিন ধরে অনেক ভীত আর দুর্বল ছিল, সে কি করে এত বেশি শক্তিশালী হয়ে গেল? আর শেষ পর্যন্ত ছেলেটি এই তিনটা মেয়ের মধ্যে কাকেই বা পছন্দ করে? কাহিনীটি অন্য সব ফ্যান্টাসি হিস্টোরিক্যাল ড্রামার থেকে অনেকটা ভিন্ন আর বেশ মজার একটি ড্রামা। আশা করি তোমরা এটাকে খুবই এনজয় করবে। তো চলো আজকের কাহিনী শুরু করা যাক। ড্রামা শুরুতেই ইমর্টাল ল্যান্ড দেখানো হয়। সেখানে সুপ্রিম এল্ডার নামে একটা ছেলে ড্রাগনের কাছে থেকে স্ট্রাইক নিতে গিয়েছে। এর মাধ্যমে সে অমর হতে পারবে, আর সে হতে পারবে ইমর্টাল ক্ল্যানের রাজা। তাই ইমর্টাল ক্ল্যানের সবাই তাকে সাপোর্ট করছিল। যেখানে অন্য সব সাধারণ ইমর্টালেরা মাত্র 12টা স্ট্রাইক নেয়, সেখানে সে 99টা স্ট্রাইক নিয়েছিল। তারপরেও তার এই পরীক্ষা পূরণ হচ্ছিল না। এজন্য সে ড্রাগনের উপরে খুবই রেগে যায় আর বলে আরো কত স্ট্রাইক দেবেন। তখন সেই ড্রাগন রেগে তার উপরে আরো স্ট্রাইক দিতে থাকে, কিন্তু এবারে শক্তিশালী স্ট্রাইক আর সে নিতে পারে না এবং সে ওখানেই জ্বলে ভস্ম হয়ে যায়। এটা দেখে বাকি ইমর্টালেরা তার বিদায় জানায়। এরপরে আমরা পৃথিবীর দৃশ্য দেখতে পাই। এখানে ঝাও পরিবারের একটা ছেলে সন্তান মারা গিয়েছিল, এজন্য তার বাবা কান্নাকাটি করছিল। কিন্তু তখনই সেখানে থাকা সবাই দেখতে পায় ছেলেটি জীবিত আছে। এটা দেখে তো সবাই অনেক ভয় পেয়ে যায় আর ফেই ইয়াং জেগে ওঠে। সে তো নিজেকে অন্য একটা বডি এবং অন্য একটা পৃথিবীতে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে ভাবছিল সে তো স্ট্রাইক খেয়ে মারা গিয়েছিল, তাহলে এখানে কিভাবে এলো? তখনই তার এই দুনিয়ার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আসলে যুদ্ধে তার দুইটা ভাই মারা গিয়েছিল, এজন্য তাদের একমাত্র বংশধরকে বাঁচানোর জন্য তারা দুইজন নিজের জীবন স্যাক্রিফাইস করেছিল আর নিজেদের ছোট ভাইকে বাঁচিয়েছিল। এসব কিছু মনে পড়ার পরে সে ভাবছিল তাহলে আমি অন্য একটা দুনিয়ায় চলে এলাম। ইনি হলেন মিস্টার ঝাও, সে ছিল তার বাবা। নিজের ছেলেকে জীবিত দেখে তো তিনি অনেক খুশি হয়ে যান আর তাকে বলেন, তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছিলে তাই না? তুমি তো বেঁচেই আছো। তখনই তাদের কথার মাঝে সেখানে একজন বৃদ্ধ লোক আসে আর মিস্টার ঝাওকে বলে, মিস বাই চেন আর লি এখানে এসেছেন বিয়ের প্রস্তাব নিয়ে। তখন মিস্টার ঝাও বলে, যুদ্ধে আমার তিনটা ছেলে মারা গিয়েছে, আমি তাদের সঙ্গে কোন মুখ নিয়ে দাঁড়াবো? তখন বৃদ্ধটি ফেইকে দেখিয়ে দেয়। এটা শুনে মিস্টার ঝাও সেই তিনজনের সঙ্গে দেখা করতে যায়। এই তিনজনে ছিল ভীষণ সুন্দরী। চেন, লি এবং বাই ছিল এই শহরের মেয়েদের মধ্যে অনেক পাওয়ারফুল এবং সুন্দরী। তাদের তিনজনের সঙ্গে মিস্টার ঝাওয়ের তিনটা ছেলের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু তারা তিনজনই যুদ্ধে মারা গিয়েছে এজন্য তারা তিনজন ফেইকে বিয়ে করতে চায়। তবে তাদের একটা শর্ত আছে। ফেই যেহেতু তার তিনটা ভাইয়ের থেকে সবচেয়ে দুর্বল, এমনকি সে কাল্টিভেশনও করতে পারে না। এই বিষয়টা তাদের জন্য অনেক বেশি অসম্মানজনক, কারণ তারা তিয়ানজন সিটির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এবং সুন্দরী। তাদের রেপুটেশনের ব্যাপার আছে। এজন্য 1 মাসের মধ্যেই যদি ফেই কাল্টিভেশন করতে পারে তাহলে তারা তাকে বিয়ে করে ফেলবে। কিন্তু যদি সে এটা না পারে তাহলে তাদের কাছে এই বিয়ে ভেঙে ফেলার কারণ আছে। তাহলে সামনের মাসেই তারা বিয়ে ভেঙে দেবে। তাদের এইসব কথা শুনে তো ফেইয়ের অনেক বেশি ইগোতে লাগে। কিন্তু যেই কাজ ফেই গত 18 বছর পারেনি সেটা সে 1 মাসে কিভাবে করবে, এটা নিয়ে তার বাবা চিন্তিত ছিল। তখন মিস চেন নিজের 3 মাসের কাল্টিভেশন দেখায়। এটা দেখে তো তারা অনেক অবাক হয়ে যায়, কিন্তু ফেই মনে মনে হাসছিল, কারণ এটা তার কাছে কিছুই ছিল না। আগের জন্মে তো সে আরো অনেক বেশি পাওয়ারফুল ছিল। যাই হোক, তাকে এবং তার বাবাকে এভাবে ছোট করতে দেখে সে অনেক রেগে যায়। তাদেরকে বলে 1 মাস পরে যে ম্যারিটাল আর্টস এর প্রোগ্রাম আছে সেখানে সে অংশ নেবে এবং ডিমন স্লেইং মার্শাল হয়ে দেখাবে। মানে তারা তিনজন মেয়ে পার্টিসিপেট করবে। যদি তার সাহস থাকে এবং তার ক্ষমতা থাকে তাহলে সেও এটা করে দেখা। এটা বলে তারা ওখানে থেকে চলে যায়। ফেইকে দেখে তার বাবা অনেক অবাক হয়ে যায়, কারণ ফেই এই প্রথম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য দাঁড়িয়েছিল। একই সাথে সে আরো অবাক হচ্ছিল এটা ভেবে যে তার এই লুজার ছেলে ফেই তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। তখন বৃদ্ধ এসে জানায় তার পঞ্চম ছেলে ফিরে এসেছে। এই ছেলেটির নাম হলো হিং আর সে ছিল মিস্টার ঝাওয়ের পালিত ছেলে। যাই হোক, এখানে মিস্টার ঝাও ফেইয়ের বদলে তার এই পালিত ছেলের বেশি প্রশংসা করছিল, যেটা দেখে তার অনেক রাগ হয় আর সে ওখানে থেকে চলে যায়। হিংও ফেইকে হিংসে করতো মনে মনে, কারণ সে ভাবতো সে ফেইয়ের থেকে বেশি যোগ্য। তাই সে সব সময় তার বাবাকে পটানোর চেষ্টা করে এই সম্পত্তির ভাগ নেওয়ার জন্য। সে তার বাবাকে বলে এবারের ব্যারিয়ার খুলে দিতে, কারণ যখন সে 3 মাসের জন্য যুদ্ধে ছিল তখন ডিমন রিলিমে একজন গ্র্যান্ড মাস্টারের সঙ্গে তার দেখা হয়েছিল, যিনি খুবই পাওয়ারফুল। সে ওই গ্র্যান্ড মাস্টারের সান্নিধ্যে থেকে কাল্টিভেশন করতে চায় আর পাওয়ারফুল হতে চায়। তখন তার বাবা তাকে পারমিশন দিয়ে দেয়। প্রাসাদের চারিদিকে থাকা ব্যারিয়ার খুলে দেওয়া মাত্রই সেখানে জুহাং নামে একটা লোক প্রবেশ করে, যে ছিল 5th র্যাঙ্কের গ্র্যান্ড মাস্টার। তিনি মিস্টার ঝাওকে নিজের পরিচয় দেন। তিনি বলেন হেং যখন বিস্ট ভ্যালিতে ছিল সেখানে তারা দুজনে একসঙ্গে সময় কাটিয়েছে এবং একই সঙ্গে কাল্টিভেশন করেছে।
যাচ্ছে। হিং তার বাবাকে বলে সে যেন পারমিশন দেয় তার এই বন্ধুকে এখানে 1 মাস পর্যন্ত থাকতে দেওয়ার, মেডেল অ্যাসেম্বলি পর্যন্ত মিস্টার জোহাং এখানেই যেন থাকে। তখন তার বাবা আর তাকে না করতে পারে না এবং জোহাংকে এখানে থাকার অনুমতি দিয়ে দেয়। এদিকে সেই 3জন সুন্দরীকে দেখি চেন আর লি 2জন মিলে বাইকে বোঝাচ্ছিল, কারণ বাই চাচ্ছিল এই লুজার ফেইকে বিয়ে করতে, কিন্তু তারা 2জন তাকে বিয়ে করতে চায় না। বাই কেন এটা চায় এটা তারা জিজ্ঞাসা করে, তখন বাই বলে না আমি লিয়ের মতো সুন্দরী আর না চেনের মতো শক্তিশালী পরিবারের মেয়ে, আমার তো ঘরও নেই। ফেই যতই ইউজলেস হোক, ঝাও পরিবার অনেক বড় লোক, আমি যদি তাকে বিয়ে করি অন্তত আমি সুরক্ষিত থাকতে পারবো এবং আমার থাকার জন্য একটা ভালো পরিবার এবং ঘর হবে। তোমরা 2জন হয়তো আরো ভালো কাউকে পাবে, কিন্তু আমি আর ভালো কাউকে পাবো না। তখন তার 2জন বান্ধবী তাকে বোঝায় যে সে যেন পাগলের মতো কাজ না করে, ভবিষ্যতে হয়তো ফেই ঝাও পরিবারের রাজা নাও হতে পারে। এসব কথার মাঝেই তারা দেখতে পায় হোলি ফুল ফুটেছে, অর্থাৎ এটা ছিল একটা জাদুকরি গাছ যেখানে পদ্ম ফুল ফুটে আর পদ্ম বীজ থেকে প্রচুর শক্তি পাওয়া যায়। তারা 3জনই সেদিকে চলে যায়। এদিকে আমরা ফেইকে দেখি, এটা হলো মাস্টার জিয়াও। সে ছিল 5ম র্যাঙ্কের গ্র্যান্ড মাস্টার আর অনেক শক্তিশালী। এই মাস্টার তার 3টা ভাইকে ট্রেনিং দিয়েছিল, কিন্তু সে কখনো ফেইকে ট্রেনিং দিতে পারেনি। এখন তার বাবা তাকে ঠিক করেছে ফেইকে ট্রেনিং দেওয়ার জন্য। এজন্য মাস্টার জিয়াও এখন তাকে নিজের স্টুডেন্ট বানাতে চায়, কিন্তু ফেই এতে রাজি হয় না। সে ওখানে থেকে চলে যেতে চাইছিল। তখন মাস্টার জিয়া বলে ঠিক আছে আমি তোমাকে যেতে দেবো যদি তুমি আমার সঙ্গে তরোয়ালবাজিতে 3বার আমাকে হারাতে পারো। তখন ফেই তার চ্যালেঞ্জ গ্রহণ করে আর তার সঙ্গে লড়াই করে 3বারই মাস্টারকে হারিয়ে দেয়। তখন তো মাস্টার অনেক বেশি অবাক হয়ে যায়। তিনি তখন বলেন আমি আসলে অন্ধ ছিলাম, আমি বুঝতে পারিনি যে তোমার 3টা ভাইয়ের মধ্যে তুমি সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে। আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আমার কাছে থেকে ট্রেনিং গ্রহণ করলে 3 বছরের মধ্যে আমি তোমাকে সবচেয়ে শক্তিশালী শিষ্য বানিয়ে তুলবো আর তুমি হবে আমার শেষ শিষ্য। কিন্তু ফেই তো তাকে পাত্তাই দেয় না। সে এমন ভাব করে যেন মাস্টার জিয়াও অতটাও পাওয়ারফুল না। সে মাস্টার জিয়াওকে উল্টো রিফিউজ করে দিয়ে সেখান থেকে চলে যায় আর মাস্টার জিয়াও তো ভীষণ অবাক হয়ে যায় আর অপমান বোধ করে। ফেই এখন তার মেয়ের চুনকে নিয়ে যাচ্ছিল, তখনই তারা দেখতে পায় জাদুরাজ্যের পদ্ম গাছের পদ্ম ফুল ফুটতে চলেছে, যেটা 81 বছর পর পর ফুটে আর এটা অনেক বেশি পাওয়ারফুল। ফেই এর এ বিষয়ে খুব একটা ধারণা ছিল না, কিন্তু চুন খুব জেদ করছিল সেখানে যাওয়ার জন্য। সে যেতে না চাইলে চুন তাকে জোর করে সেখানে নিয়ে চলে যায়। এটাই হলো সেই জাদুকরি গাছ। এখানে সব পাওয়ারফুল ছেলেমেয়েরা চলে এসেছিল এই গাছের পদ্ম ফল নেওয়ার জন্য। সেখানে ফেই আর চুন চলে আসে। তাকে দেখে তো সেই 3টা মেয়ে বেশ বিরক্ত হচ্ছিল আর ভাই মনে মনে ভাবছিল সে কি আসলে এতটা অজঙ্ক যতটা তারা 2জন বলে। তখনই সেখানে জাদু গাছের রক্ষক চলে আসে। সে তাদের সবাইকে বলে 81 বছর পরে আবারও এই গাছে ফুল ফুটেছে। 30 বছরের নিচে যারা পাওয়ারফুল তারা এসে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে পারো। যাদের পাওয়ার সবচেয়ে পিওর এবং ভালো মনের মানুষ তারাই পারবে এই ফুল ফোটাতে। আর এই ফুলের এক একটা বীজে রয়েছে 1000 বছরের কাল্টিভেশনের শক্তি। তাই তাদের মধ্যে যারা শক্তিশালী তারা যেন সেই ফুল ফোটানোর চেষ্টা করে। এটা শোনা মাত্রই একে একে সেখানে থাকা পাওয়ারফুল ছেলেগুলো আসছিল এবং নিজেদের পাওয়ারের সাহায্যে সেই গাছে থাকা পদ্ম ফুল ফোটানোর চেষ্টা করছিল, কিন্তু কেউই পারছিল না। তাদের মধ্যে বেশিরভাগই ছিল 3জন শহরের ছেলে এবং মেয়ে। এখানে থাকা 3জন সুন্দরী মেয়েরাও একে একে সেই গাছের ফুল ফোটানোর চেষ্টা করে। তারা একজনের থেকে আরেকজন পাওয়ারফুল ছিল, কিন্তু কেউই সেই ফুল ফোটাতে পারে না। এটা দেখে তো ফেইয়ের ঘুম আসছিল। চুন তখন তার মাস্টার ফেইকে বলে সে যেন নিজের শক্তি এখানে পরীক্ষা করে, কিন্তু এটা শুনে চেন আর লি মিলে তাকে অপমান করতে শুরু করে। তারা বলছিল আমরা এত পাওয়ারফুল হয়ে এই ফুলগুলো ফোটাতে পারিনি আর তার মতো অপদার্থ এটা ফোটাতে পারবে। তখন সেখানে একটা পাওয়ারফুল ছেলে চলে আসে। সে ছিল রাজ পরিবারের একমাত্র সন্তান জুওজি। চেন তাকে দেখে বুঝে ফেলে সে হলো 5th র্যাঙ্ক গ্র্যান্ড মাস্টার আর সে অনেক বেশি পাওয়ারফুল। তারা সবাই তাকে সম্মান জানায়, কিন্তু ফেই তো তাকে বেরিয়ে দিচ্ছিল না। এটা দেখে তো জি অনেক রেগে যায়। সে ফেইকে বলে তোমার এত বড় সাহস কিভাবে হলো আমাকে সম্মান না জানানোর, এখনই ঝুঁকে আমাকে সম্মান জানাও। কিন্তু সে বলে আমি একজন বড়লোক ফ্যামিলির সন্তান, আমি মনে করি না তোমার সামনে ঝুঁকে আমার সম্মান জানানোর প্রয়োজন আছে। এটা শুনে তো প্রিন্স বেশ রেগে যায়, কিন্তু তার সঙ্গে আর বেশি তর্ক না করে সে নিজের কাজে লেগে পড়ে। এখন সে নিজের পাওয়ারের সাহায্যে সেই গাছের ফুল ফোটাতে শুরু করে। সবাই মনে করে যে সে হয়তো ফুল ফোটাতে সক্ষম হবে, কিন্তু সে নিজেও এই ফুলগুলো ফোটাতে পারে না। এটা দেখে তো ফেই বেশ মজা নিচ্ছিল। যাই হোক সে একটু অপমান বোধ করে সেখানে বসে পড়ে। যেহেতু তারা কেউই পারলো না এই জন্য গার্ডিয়ান এখন তাদের সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। তখনই চুন বলে আমার মাস্টার এটা করতে পারবে। যদিও ফেই এটা করতে চাইছিল না, কিন্তু সবাই তাকে দেখে যখন মজা করছিল আর তিরস্কার করছিল তখন সেও তাদেরকে দেখিয়ে দিতে চায়। কিন্তু মজার ব্যাপার হলো এই ফুলগুলো ফোটানোর জন্য তার বেশি কিছু করতেই হয় না। অল্প একটু পাওয়ার খরচ করা মাত্রই সেই ফুলগুলো ফুটে যায়। এটা দেখে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আবারও তারা তাকে নিয়ে সমালোচনা শুরু করে যে সে এত বেশি দুর্বল হয় কিভাবে এটা ফোটাতে পারলো। যাই হোক সে ওই গাছ থেকে অনেকগুলো লোটাস
সিড সংগ্রহ করে নেয় যেগুলো খুবই পাওয়ারফুল ছিল। এই বীজের থেকে একটা সিড সে ওই মাস্টারকে দিয়ে দেয় যে রাত দিন এই গাছের পাহারা দেয়। তখন তো সেই মাস্টার অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এমন দয়ালু এর আগে সে কখনো কাউকে দেখেনি। এরপরে সে তার কাছে থাকে একটা বীজ চুনকে দিয়ে দেয়। তখন চুন বলে, এত পাওয়ারফুল জিনিস আমি নিয়ে কি করব? আমি চাই এই তিনজনের মধ্যে এটা ভাগ করে দিতে। কিন্তু ফেইয়ের এটা পছন্দ হয় না। তারা দুইজন সবসময় তাকে অপমান করে। এজন্য সে বলে, তুমি যদি দিতেই চাও তাহলে বাইকে দাও। তখন চুন সেই বীজ বাইকে দিয়ে দেয়, আর এরপর সে আরো একটা বীজ চুনকে দেয়। এত পাওয়ারফুল বীজগুলো সে এভাবে বিতরণ করছে দেখে তারা খুবই অবাক হয়। মাই এবার বুঝতে পারে সে আসলে একজন দয়ালু মানুষ। কিন্তু লি আর চেনের মন এখনো পরিবর্তন হয়নি। যাই হোক, এদিকে যখন সে চুনের সঙ্গে বাড়ি ফিরছিল তখন তার কেমন যেন একটা মনে হয়। এজন্য সে চুনকে বাড়ি পাঠিয়ে দেয়। তখন সে ডিমনিক পাওয়ারওয়ালা মাস্টার জুহান সেখানে চলে আসে। সে এসেছিল ফেইয়ের কাছে থাকা সেই পাওয়ারফুল লোটাস সিড গুলো চুরি করতে। সে জানতো যে ফেই একটু পাওয়ারফুল নয়, এজন্য সে তার উপরে অ্যাটাক করে দেয় আর মনে করে সে হয়তো মারা গিয়েছে। কিন্তু তখন সেই তিনজন মেয়ে এসে তাকে প্রোটেক্ট করছিল। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে বলে, তোমরা কি আমার সাথে মজা করছো নাকি? তোমরা আমাকে বাঁচাতে এসেছো? আসলে একটু আগে ভাই তার দুইজন বোনকে বুঝিয়েছিল যেহেতু ফেই এখন তার কাছে অনেকগুলো পাওয়ারফুল লোটাস সিড রেখেছে, এজন্য তার উপরে দুষ্টু শক্তিরা অ্যাটাক করতে পারে। তাদের উচিত তাকে প্রোটেক্ট করা, এজন্য লুকিয়ে তারা তার পিছু করছিল। ফেইও যখন এই লড়াইয়ে তাদের সাহায্য করতে চায় তখন তারা বলে, তুমি পিছনেই থাকো। তখন সে বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, তোমরাই লড়াই করো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এটা দেখে আবার চেন বলে, সে কতটা কাপুরুষ, আমাদেরকে একা রেখে চলে গেল। যাই হোক, তারা তিনজন মিলে সেই গ্র্যান্ড মাস্টারের সঙ্গে লড়াই করতে থাকে। কিন্তু গ্র্যান্ড মাস্টার এত বেশি পাওয়ারফুল ছিল যে তাদের তিনজনকেই একে একে আহত করে ফেলে। এসব দৃশ্য দেখে ভাইয়ের অনেক খারাপ লাগে। সে মনে মনে ভাবছিল তার কারণেই তার দুইজন বোন বিপদে পড়লো। সে আর চেন দুইজনই জ্ঞান হারায়। তখন জুয়াং লিয়ের কাছে আসে। সে তাকে দেখে বলে, আমি শুনেছি তুমি নাকি তিয়ানজান শহরের মধ্যে সবচেয়ে সুন্দরী। তাহলে তোমার সৌন্দর্যটা আমি একটু ভালোভাবে দেখি। এটা বলে সে তাকে সিরিয়াস করতে শুরু করে। কিন্তু তখনই সেখানে ফেই চলে আসে আর তাকে একটা চড় মারে। একই সাথে সে তার সঙ্গে লড়াই করে তাকে পুরোপুরি খতম করে দেয়। এই সব কিছুই সেখানে থাকা লি অবাক হয়ে দেখছিল। ফেই যে এতটা পাওয়ারফুল এটা দেখে তো সে ভীষণ অবাক হয়ে যায়। আর একই সাথে সে তার উপরে ক্রাশ খায়। ফেই এখন তার উপরে থাকা স্নেহ সরিয়ে ফেলে, তার জামা কাপড় ঠিক করে দেয়, আর এরপরে তার দুইজন বোনকে লোটাস সিড দিয়ে বাঁচায়। এমনকি সে যাবার আগে তাকেও একটা লোটাস সিড দিয়ে সেখানে থেকে চলে যায়। লি তো একদম হা করে তার দিকেই তাকিয়েছিল। কিছুক্ষণের মধ্যে বাই আর চেনের জ্ঞান ফিরে আসে। অদ্ভুতভাবে তারা লক্ষ্য করে যে তারা দুইজন লড়াই করে যে পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিল তাদের দেহে কোনো ব্যথা নেই আর না কোনো ক্ষত আছে। এমনকি তাদের পাওয়ার গুলো একদম ঠিক আছে, আর আগের থেকে একটু শক্তিশালীও হয়েছে বটে। এটা কিভাবে হলো তারা বুঝতে পারছিল না। তখন তারা লিকে জিজ্ঞাসা করে। লি বলে, আসলে আমরা যখন আহত হয়েছিলাম তখন একজন মাস্টার এসে আমাদেরকে বাঁচিয়েছে। সে তাদের কাউকে ফেইয়ের কথা বলে না, কারণ এখন সে একাই ফেইকে অর্জন করতে চায়। যাই হোক, তারা তিনজন সেখানে থেকে চলে যায়। এদিকে ফেই যখন তার বাড়ি ফিরে যায় তখন তো হিং তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। সে হিংকে বলে, আমি এখনো মারা যাইনি। ফেই তাকে এই কথাটা বলেছিল কারণ সে জানে হিংই তার ওই মাস্টারকে পাঠিয়েছিল তাকে মারার জন্য, যেন তার এই সৎ ভাই তাদের সম্পত্তি দখল করে নিক। সে এখন তার ভাইকে ব্যঙ্গ করে বলে, কোথায় তোমার সেই গ্র্যান্ড মাস্টারকে ডাকো। তখন হিং আর বেশি কথা না বাড়িয়ে তার গ্র্যান্ড মাস্টারকে ডাকতে চলে যায়। তখন তার বাবা তাকে বলে, হিং অনেক ভালো একজন গ্র্যান্ড মাস্টার পেয়েছে, কেননা তুমি তোমার ভাইয়ের থেকে কিছু শেখো। তখন সে অবাক হয়ে বলে, আমি শিখবো তার কাছে থেকে? ইম্পসিবল। এদিকে আমরা প্রিন্স জিকে দেখি। ফেই তার সঙ্গে যে আচরণ করেছিল সেজন্য অনেক বেশি অপমান বোধ করেছে। সে চাইছিল ওই ফেইকে একটা শিক্ষা দিতে, এজন্য সে তিয়ানজান শহরের লিডারকে ডাকে। এই লোকটা তিয়ানজান শহর পরিচালনা করে, এজন্য সে এখন তাকে বলে কিভাবে সে ঝাও পরিবারকে ফাঁসাবে আর সে ফেইকে নিয়ে এসে একটা শিক্ষা দেবে। প্রথমে তিনি রাজি হতে চাইছিলেন না, কিন্তু এবারে প্রিন্স তাকে লোভ দেখায়, তখন তো সে রাজি হয়ে যায়। এদিকে হেং গিয়ে তার গ্র্যান্ড মাস্টারকে কোথাও খুঁজে পায় না, এজন্য সে অনেক অসহায় বোধ করে আর ভাবতে থাকে তার মাস্টার কোথায় চলে গেল। এদিকে পরদিন সকালে তিয়ানজানের শহরে সে লিডার ঝাও পরিবারে চলে যায়। সে ওখানে গিয়ে বলে ফেই হলো একটা অপরাধী। 3 মাস আগে বর্ডারে যে যুদ্ধ হয়েছিল সেখানে ফেই ডিমন ক্ল্যানদের সঙ্গে যুক্ত হয়েছিল, এই জন্য তারা তাকে অ্যারেস্ট করতে এসেছে। মিস্টার ঝাও তো এটা মানতেই পারছিলেন না এবং বলছিলেন তার কোনো একটা ভুল হয়েছে। আর এসব কিছু শুনে তো হেং বেশ মজা পাচ্ছিল আর খুশি হচ্ছিল। তিয়ানজানের লিডারের মুখে তার ছেলের এত অপমানজনক কথা শুনে মিস্টার ঝাও তো অনেক রেগে যান আর বলেন, আমরা এত বছর ধরে লয়াল হয়ে তিয়ানজান শহরকে রক্ষা করে আসছি, আর আমাদের
বিরুদ্ধে এমন একটা অপবাদ। তখন তিনি রেগে লড়াই করতে যাচ্ছিলেন, তখনই হেং তার হাত ধরে ফেলে আর বলে তার ছেলেকে সেখানে পাঠিয়ে দিতে। এসব ঝগড়া না বৃদ্ধি করাই ভালো। তখন ফেইও তার বাবাকে বলে, ঠিক আছে বাবা, আমি ওদের সঙ্গে চলে যাচ্ছি, আপনি চিন্তা করবেন না, নিশ্চিন্ত থাকুন যে আমি সুস্থভাবে ফিরে আসব। এটা বলে সে তাদের সঙ্গে চলে যায়। কিন্তু তার বাবা একদম ভেঙে পড়ে। এটা দেখে তো হেং খুশি হচ্ছিল আর মনে মনে ভাবছিল এই সুযোগে সে তার বাবার মন জয় করে নেবে। মিস্টার ঝাও তখন চুনকে বলে মাস্টার জিয়াওকে খবর দিতে। এদিকে সেই তিনজন সুন্দরীও এই খবরটা পেয়ে যায়। লি এটা শোনা মাত্র মনে মনে ভাবতে থাকে, এমন ছোট একটা বিষয় হ্যান্ডেল করা ফেইয়ের জন্য কোনো ব্যাপারই না, সে নিজের প্রোটেকশন নিজেই করতে পারবে। কিন্তু বাই আর চেন ভাবছিল এই ছেলেটা সব সময় কোনো না কোনো গ্যাঞ্জাম বাঁধিয়েই ফেলে, এখন তাকে আবার বাঁচাতে দিতে হবে, কি একটা ঝামেলা। লি তখন ফেইয়ের পক্ষ নিয়ে তাদেরকে বুঝিয়ে বলে, যতই হোক সে তো আমাদের ফিয়ান্সে, হবু বর, তার বিপদে আমাদের পাশে থাকা উচিত। এদিকে ফেইকে কারাগারে বন্দি করে রাখা ছিল। সেখানে প্রিন্স জি আর টিয়ানজন শহরের লিডার আসে। তাদের সাথে কথা বলে ফেই বুঝতে পারে যে প্রিন্স তাকে এখানে কৌশল করে নিয়ে এসেছে তাকে মারার জন্য। সেই দিন তার আচরণের জন্য প্রিন্স তার উপরে রেগে আছে আর তাকে একটা শিক্ষা দিতে চায়, এমনকি সে তো তার পুরো পরিবারকেই ধ্বংস করে দিতে চায়। এটা শুনে ফেই বলে, আচ্ছা বুঝলাম, যেহেতু রাজ পরিবার আমার পরিবারের সঙ্গে শত্রুতা করছে তাহলে তো রাজ পরিবারকে টিকতে দেওয়া যাবে না। এটা শুনে তো প্রিন্স জি অনেক বেশি রেগে যায় আর তাদের এই রাগকে শান্ত করার জন্য ফেই নিজের আসল পাওয়ার দেখায়। সে তার ঠান্ডার পাওয়ার দেখানো মাত্রই সেখানে থেকে প্রিন্স জি পালিয়ে যায়। আর চতুর্থ র্যাঙ্কের মাস্টার তিয়ানজুয়ান লিডার তার সঙ্গে পারে না। তার এমন বেহাল দশা হয়ে যায় যে তাকে দেখে অনেক ফানি লাগছিল। সে ফেইকে বলে, আপনি কোন র্যাঙ্কে আছেন আর এত পাওয়ারফুল টেকনিক কোথায় থেকে শিখেছেন? ফেই শুধু তাকে সুন্দর করে বুঝিয়ে দেয় যেহেতু সে তার সঙ্গে শত্রুতা করেছে আর সে যদি বাঁচতে চায় তাহলে সে নিশ্চয়ই পরবর্তীতে ওই প্রিন্সের সঙ্গে মিলে আর শত্রুতা করবে না, আর বাইরে গিয়ে তাকে কি করতে হবে সে নিশ্চয়ই জানে। তখন সেই মাস্টার বলে, হ্যাঁ হ্যাঁ আমি জানি। এদিকে আমরা দেখতে পাই ফেইয়ের বাবা এবং বাকি সবাই সেখানে চলে এসেছিল তাকে বাঁচানোর জন্য, এমনকি মাস্টারও এসেছিল। ভেতরে থেকে তারা সেই থান্ডারের আওয়াজ পেয়ে মনে করে হয়তো ফেইয়ের উপরে কোনো বিপদ এসেছে। কিন্তু তখনই ফেই সেখানে লিডারের সঙ্গে হাসতে হাসতে বেরিয়ে আসে যেন তারা দুজন বন্ধু। সে তার বাবাকে বলে, বাবা আমি বাড়ি যাচ্ছি, আপনারাও চলে আসুন। এটা বলে সে ওখানে থেকে চলে গেলে সেখানে তাকে বাঁচানোর জন্য উপস্থিত সবাই ভীষণ রেগে যায়। বাসায় এসে তার বাবা তাকে জিজ্ঞাসা করে আসলে সেখানে তার সঙ্গে কি ঘটেছিল, তাদের শহরের মাস্টার তাকে প্রাসাদে নিয়ে গিয়ে তার সঙ্গে কি করেছে। তখন সে একদম ক্যাজুয়ালি ভাবে বলে সে কিছুই করেনি, বরং সে তো আমার সঙ্গে বসে চা পান করেছে, গল্প করেছে আর আমাদের পরিবারের প্রশংসা করেছে। এসব কিছু তো তাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল, কারণ তাকে তো এভাবে ধরে নিয়ে যাওয়া হয়নি। যাই হোক মিস্টার ঝাও এখন মাস্টার জিয়াও, মাই চেন এবং লিকে এখানে আসার জন্য ধন্যবাদ জানায়। তবে ফেই তাদের তিনজনের উপরে একদমই কৃতজ্ঞ ছিল না। এই বিষয়টা নিয়ে চেনের বেশ রাগ হয়। ফেই তো এখানে তাকে আরো একটু রাগিয়ে দেয় বউ বলে। ফেই তাকে জিজ্ঞাসা করে, চেন বলো তো তুমি কেন আমার সঙ্গে এমন করো সব সময়, আমি তোমার সঙ্গে কি করেছি? তখন চেন বলে, তোমার কোনো কথাই আমার ভালো লাগে না, একদম অসহ্য লাগে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। ফেই তখন বোকার মতো বলতে থাকে, আমি আসলে কি করলাম এটাই তো বুঝলাম না। বাহিরে এসে তারা তিনজন মিলে ডিসকাস করছিল এখন কে কি করবে। বাই যেহেতু এখন বেশ পাওয়ারফুল হয়ে গিয়েছে এজন্য সে তার পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে চলে যায় আর তার পাওয়ার আরো বেশি কাল্টিভেশন করতে চায়, কারণ তাদের সেই কম্পিটিশনের মাত্র আর 7 দিন আছে। চেং ও তার ক্যারিয়ার গড়ার জন্য পাওয়ার কাল্টিভেশন করতে চলে যায়, কিন্তু লিয়ের অন্য প্ল্যান ছিল, সে তাদের মতো ক্যারিয়ার করতে চায় না, সে এখন ফেইকে অর্জন করতে চায়। তখনই সেখানে ফেইয়ের সৎ ভাই হ্যাং চলে আসে। সে তাকে কিছু গিফট দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করে, একই সাথে ফেইয়ের কিছু বদনামও করে, যেটা শুনে লিয়ের অনেক বেশি রাগ হয়। সে তার গিফট অ্যাকসেপ্ট করে না, বরং সে তাকে শাসন করে বলে, তোমার বড় ভাই সম্পর্কে এমন কথা বলা তোমার একদম উচিত হয়নি। এটা বলে সে ওখানে থেকে চলে গেলে হ্যাং এর অনেক রাগ হয়। ম্যারিটাল অ্যাসেম্বলি শুরু হওয়ার আর মাত্র 7 দিন আছে, এজন্য তারা দুই ভাই মিলে এখন ম্যারিটাল পাওয়ার প্র্যাকটিস করছিল। মাস্টার জিয়াও তাদেরকে গাইড করছিল। মাস্টার জিয়াওর সামনে হিং অনেক পাওয়ার প্রদর্শন করে, এটা দেখে তো মাস্টার জিয়াও বেশ ইমপ্রেস হয়ে যায় আর তার প্রশংসা করে। অপরদিকে ফেংকে এটা করতে বলা হলে সে তো পাথর উঠাতেই পারে না, এজন্য হিং হাসে, কিন্তু তার মাস্টার একদমই নিরাশ হয় না। সে ফেংকে বলে আরো বেশি বেশি প্র্যাকটিস করতে, যতক্ষণ না সে এটা পারবে। জিয়াও তাকে দিয়ে সারাদিন এই পাথর টানার প্র্যাকটিস করায়। 300 বার এই পাথর টানার পরে ফে মনে মনে ভাবছিল, মনে হচ্ছে আমি আবার 100 বছর আগে ট্রেনিং এ ফিরে গিয়েছি। সে তার মাস্টারকে বলে, আজকের মতো এটুকুই, আমি আর পারবো না, আমার গা হাত পা ব্যথা করছে। তখন জিয়াও তাকে একটা পুকুরে নিয়ে যায় আর বলে, তাহলে তোমাকে এবার না হয় হিল করতে সাহায্য করি, তুমি এই পুকুরে নামো। এই পুকুরে আছে ঠান্ডা পানি এবং আমার স্পেশাল ফর্মুলা, এখানে ডুবে ধ্যান করলে তোমার শরীর খুব দ্রুত হিল হয়ে যাবে, আর এটা করলে তুমি ম্যারিটাল অ্যাসেম্বলির জন্য যোগ্য হয়ে যাবে। তার মাস্টারের এত ইন্সপিরেশন শুনে সে এখানে যেতে চায়। তখনই জিয়াও বলে, তোমাকে প্রথমে পোশাক খুলতে হবে, নয়তো তোমার শরীরে এই পানি অ্যাবজর্ব হবে না। তখন তো সে পোশাক খুলতেই চাইছিল না। জিয়াও তখন জোর করে তার পোশাক খুলে তাকে পানিতে নামিয়ে দেয়। সে তো এমন অবস্থায়
তাই শুধু তার মাস্টারের দিকে তাকাচ্ছিল আর মনে মনে ভাবছিল এর প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। এবার সে মাস্টারের কথা মতো হিরো হতে শুরু করে। মাস্টার এটা দেখে অনেক বেশি অবাক ছিল যে সে খুব দ্রুতই তার শরীরকে রিকভার করে ফেলছিল। এরকম দৃশ্য খুবই রেয়ার। ফে নিশ্চয়ই পরবর্তীতে অনেক পাওয়ারফুল একজন মাস্টার হতে পারবে। ফেও বুঝতে পারে যে এটা করার ফলে তার শরীর আসলেই অনেক স্ট্রং হয়ে যাচ্ছে। যাই হোক, সে তার মাস্টারকে বলে একা একা ভালো লাগছে না, আপনিও আসুন আমার সঙ্গে গোসল করুন। এটা বলে সে তার মাস্টারের সঙ্গে মজা করে, কিন্তু মহিলা মাস্টারের সঙ্গে এমন মজা করা একদমই ঠিক না। এটা তাকে একটা ঘুষির মাধ্যমে তিনি বুঝিয়ে দেন। চোখের মধ্যে ঘুষি খেয়ে চুনের কাছে থেকে ট্রিটমেন্ট নিচ্ছিল। এখন তার মাস্টারের উপর প্রচন্ড রাগ হচ্ছিল, কিন্তু সে কাউকে বলতেও পারছিল না যে তার সঙ্গে আসলে কি হয়েছে। এদিকে হাউটিয়ান লর্ড অর্থাৎ এই দেশের রাজাকে দেখি। তিনি ছিলেন জি এর বাবা আর অনেক বেশি পাওয়ারফুল। নিজের ছেলের আকাম কুকামের কথা শুনে তিনি অনেক বেশি রেগে গিয়েছিলেন আর তাকে বলছিলেন, তুমি একজন রাজকুমার হয়ে ওই সামান্য ছেলের সঙ্গে পারলে না, বিষয়টা খুবই লজ্জাজনক। তার বাবা তাকে অনেক অপমান করে আর বলে ওই টিয়ানজুয়ান শহরে গিয়ে সে যেন শাসন করে আর নিজের রেপুটেশন ঠিক করে, নয়তো তিনি তাকে নিজের ছেলে হিসেবে যোগ্য মানবেন না। তখন সে প্রাসাদ থেকে বেরিয়ে এসে মনে মনে ভাবতে থাকে এবার সে ফেইকে আসল শিক্ষা দেবে। এদিকে আমরা বাইকে দেখি সে তার পৈতৃক ভিটা কিনতে এসেছিল। আসলে পূর্বে যখন তার বাবা মা মারা যাওয়ার পরে সে অনেক গরিব ছিল আর এই বাড়িটা বিক্রি করেছিল তখন 500 স্বর্ণ মুদ্রা দিয়ে বিক্রি করেছিল, কিন্তু এখন এটার দাম হয়ে গিয়েছে 1000 স্বর্ণ মুদ্রা, যেটা সে দিতে পারবে না। আর এমনিতেও এই লোকটি তার কাছে অনেক দাঁড়িয়ে দাম চাইছিল, কারণ এই লোকটি জানতে পেরেছিল যে বাইয়ের কাছে পাওয়ারফুল লোটাস সিড আছে। এজন্য সেই লোক বলে সে যদি তাকে ওই পাওয়ারফুল লোটাস সিড দিয়ে দেয় তাহলে এই বাড়িটা সে তাকে দিয়ে দেবে। বাই কিছুক্ষণ চিন্তা করে, আর যেহেতু এই বাড়ির সঙ্গে তার ইমোশন জড়িয়ে আছে এজন্য সে তাকে ওটা দিতে রাজি হয়ে যায়। যখন সে ওই লোকটাকে লোটাস সিড দিচ্ছিল তখন সেখানে ফেই এসে তাকে বাধা দেয়। সে এখন ওই লোকটার সঙ্গে নেগোসিয়েশন করতে শুরু করে আর বলে এই পুরাতন বাড়ি এতগুলো গোল্ড দিয়ে কে কিনবে, আর আপনি দেখছি এটা ডাবল দাম চাইছেন। সে ভাইকে সুন্দরভাবে বোঝায় যেন এই পুরাতন বাড়ি সে না কিনে, কিন্তু ভাই বলে এখানে তার বাবা মা এবং বংশধরেরা ছিল, এটার সঙ্গে তার ইমোশন জড়িত, এটার প্রাইস যতই হোক না কেন সে এটা কিনতে চায়। এখন সে তাকে চুপচাপ দাঁড়িয়ে দেখতে বলে। এখন ফেই ওই লোকটাকে বলে এখানে তার পূর্বপুরুষরা মারা গিয়েছিল, অর্থাৎ এখানে প্রায় 18 থেকে 20 জনের ভূত ঘুরে বেড়াচ্ছে। এখন যদি তারা বাইরে গিয়ে এটাকে ভৌতিক বাড়ি বলে, আর যেহেতু এই বাড়ি অনেক দিন থেকে বিক্রিও হচ্ছে না, এই বিষয়টা তারা বাইরে ছড়িয়ে দেয়, তাহলে কেউ আর এই বাড়ি কিনবে না। এখন সেই লোকটা ভয় পেয়ে যায় আর বাইকে বলে ঠিক আছে, যেহেতু বাই এটা কিনতে চেয়েছিল তাই সে তাকে 500 স্বর্ণ মুদ্রাতেই দেবে। তো ফেই তাকে বলে আমি মাত্র 250 স্বর্ণ মুদ্রা দেবো। তখন সেই লোকটা তর্ক করতে গেলে সে বলে তাহলে 200 স্বর্ণ মুদ্রা দেবো। এটা শুনে সেই লোকটা আর না পেরে মাত্র 250 স্বর্ণ মুদ্রায় এই বাড়িটা তাদের কাছে বিক্রি করে দেয়। বাই তো তার এই হেল্প পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে ফেইকে ধন্যবাদ জানায়। তো ফেই বলে কোনো ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই, এখন আমি আসি, তুমি ভালো থেকো। তখন বাই তাকে দেখে মনে মনে ভাবছিল সে আসলে কেমন ধরনের মানুষ। একবার সে তাদের ক্ষতি করে, একবার বাচ্চামি করে, আর একবার তার উপকার করে। আসলে সে তাকে বুঝতে পারছে না। যাই হোক, বাই এখন তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চায়। ম্যারিটাল অ্যাসেম্বলি শুরু হওয়ার 5 দিন আগের দৃশ্য দেখানো হয়। ফেই সেখানে থাকা অনেক শক্তিশালী একটা টাওয়ারে যায়, এটার নাম হচ্ছে হেভেন রিচিং টাওয়ার। যদি কেউ 33 নম্বর ফ্লোরে পৌঁছাতে পারে তাহলে তাকে এখানকার সবচেয়ে শক্তিশালী বলে গণ্য করা হয়, তাই সে নিজের শক্তি পরীক্ষা করতে চলে যায়। এদিকে আমরা চেনকে দেখি, সে হুই নামের একটা পাওয়ারফুল ছেলের সঙ্গে হেভেন রিচিং টাওয়ারে যাচ্ছিল। আসলে এখানে সবাই নিজেদের ম্যারিটাল আর্ট পরীক্ষা করতে আসে যে তারা আসলে কতটা পাওয়ারফুল, আর যারা যত বেশি লেভেলে উঠতে পারবে তারা তত বেশি শক্তিশালী বলে গণ্য হবে। আর ম্যারিটাল আর্টে পাশ করতে হলে অবশ্যই তাদেরকে এই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। চেন এখানে হুইয়ের সঙ্গে কথা বলে মনে করে সেই দিন হয়তো হুই তাদেরকে বাঁচিয়েছিল, এজন্য সে হুইকে ধন্যবাদ জানায়। আর হুইও বিষয়টা লুকিয়ে যায় আর নিজের ক্রেডিট নেয়। তারা দুজন মিলেই এখানে ফেইকে লুজার বলছিল। হুই তাকে আরো রাগিয়ে দিয়ে বলছিল লুজার ফেইকে সে যেন বিয়ে না করে, তাদের এনগেজমেন্ট যেন সে ভেঙে দেয়। সেও তার সঙ্গে একমত পোষণ করে। এখন তারা দুজন টাওয়ারের কাছে গিয়ে দেখতে পায় সেখানে ফেই আছে। জেনারেল ওয়াং হুই এখানে ফেইকে সামনাসামনি অপমান করছিল আর লুজার বলছিল, সে বলছিল এই জায়গাটা তোমার জন্য নাই, তুমি যদি এখানে টাওয়ারে পরীক্ষা দিতে যাও তাহলে ডেফিনেটলি তুমি আর বেঁচে ফিরতে পারবে না। এরপর সে আবার চেনের প্রশংসা করছিল যে সে মেয়ে হয়ে তার থেকে বেশি পাওয়ারফুল। তখন বিষয়টি ফেয়ের মাথায় আসে যে হেভেনে থাকাকালে সে সব ট্রেনিং সম্পন্ন করেছিল, কিন্তু এই টাওয়ারে তার কোনো রেকর্ড নেই। হতেও তো পারে যে সেই টাওয়ারের 33 নম্বর ফ্লোর পর্যন্ত পৌঁছে যেতে পারবে। এজন্য সে বুদ্ধি করে তাদের দুজনকে বলে চল আমরা টিম হয়ে এখানে প্রবেশ করি আর 21 নম্বর ফ্লোর পর্যন্ত যাই, তোমাদের সঙ্গে গেলে হয়তো আমি মারা যাবো না, তোমরা আমাকে বাঁচিয়ে নিতে পারবে। এটা বলে সে তাদেরকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। তখন তারা দুজনই রাজি হয়ে যায়। যাই হোক, এখন তারা তিনজন মিলে সেই টাওয়ারে ওঠার জন্য চ্যালেঞ্জ করতে চায়। এই হেভেন রিচিং টাওয়ারের দুইজন গার্ড সেখানে আসে। তাদের একজনের নাম হচ্ছে টিয়ান আর একজনের নাম হচ্ছে ডি। তারা দুজনই এখানে সকলের চ্যালেঞ্জ গ্রহণ করে আর সেই টাওয়ারে ওঠার সকল রুলস তাদেরকে বুঝিয়ে দেয়। তাদের মধ্যে একজন তাদেরকে একটা জেড স্লিপ দেয়, এটা তাদেরকে অবশ্যই রাখতে বলে, কারণ এটার মাধ্যমে তারা সেই টাওয়ারে বিপদে পড়লে হঠাৎ করে বের হয়ে আসতে পারবে।
হবে। চেন তাদের কাছে থেকে সেটা গ্রহণ করে। এরপরে তারা দুজন মিলে সেই টাওয়ারের গেট খুলে দেয় আর তারা তিনজন একে একে সেই টাওয়ারের ভেতরে প্রবেশ করে। এই টাওয়ারের মোট 33টা লেভেল আছে আর প্রত্যেকটা লেভেলে কোনো না কোনো টুইস্ট আছে যেটা তাদেরকে খুঁজে বের করতে হবে এবং পরবর্তী ধাপে যেতে হবে। এই টাওয়ারে তারা তিনজন প্রবেশ করেছিল, কিন্তু ফেই ফাঁকিবাজের মতো পাশে বসেছিল আর তারা দুজন লড়াই করে যাচ্ছিল। তখনই সে এই লেভেল 1 থেকে বের হওয়ার গেট খুঁজে পায়। এই লেভেলের গেট থেকে সে সরাসরি 19 নম্বর লেভেলে চলে গিয়েছিল, কারণ যেহেতু তার সঙ্গে আসা দুইজনই 18 নম্বর লেভেল পর্যন্ত কমপ্লিট করেছে, এজন্য তাকে আর বাকি লেভেলগুলো পূরণ করতে হয় না। তাদেরকে রেখে সে একাই চলে যাওয়ার কারণে তারা দুজন ভীষণ রেগে যায়। এদিকে আমরা ফেইকে দেখি যে কিনা 19 নম্বর ফ্লোরে এসে একটা বিস্টকে দেখতে পায়, যেটার পাওয়ার অলরেডি কেউ নিয়ে নিয়েছিল। মানে তাদের আগেই কেউ একজন এই লেভেলটা কমপ্লিট করে ফেলেছে। সে ভাবছিল কে হতে পারে যে 33 নম্বর লেভেল পর্যন্ত কমপ্লিট করেছে, তার আগেই এসে সেই বিস্ট কোর নিয়ে গেছে। এজন্য তার অনেক বিরক্ত লাগছিল। এদিকে আমরা তাদের দুজনকে দেখি যারা লড়াই করতে করতে 25 নম্বর ফ্লোরে পৌঁছে গিয়েছিল। এখানে অনেক বড় একটা দানব পোকার সঙ্গে তাদের লড়াই হচ্ছিল। লড়াইয়ের এক পর্যায়ে চেনের কাছে থাকা সেই চাবিটা পড়ে যায়, যেটার মাধ্যমে তারা টাওয়ার থেকে বের হতে পারবে। কিন্তু এখানে হুই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। সেই টাওয়ারের ভেতরে থেকে মাস্টার জিয়াও বেরিয়ে আসে, যে কিনা 33 নম্বর ফ্লোর পর্যন্ত কমপ্লিট করে ফেলেছিল আর সে ওই বিস্ট কোর নিয়ে এসেছিল। সেই ছিল যে কিনা বিস্ট কোর উদ্ধার করেছে। এটা দেখে তো সেই দুইজন গার্ড তার বাহবা দিচ্ছিল। জিয়াও যেহেতু বেশ আহত হয়েছিল, এজন্য সে ওখানে থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে হুইও পৌঁছে যায়। হুইকে সেই টাওয়ার থেকে একা বের হতে দেখে তারা দুজন জিজ্ঞাসা করে, তোমার সঙ্গে আরো দুইজন ছিল, তাদের কি হলো? তখন সে বলে, 25 নম্বর ফ্লোরে আমরা অনেক বিপদে পড়েছিলাম, আমি গেট খুলে বেরিয়ে এসেছি, কিন্তু তারা দুজন বের হতে পারেনি। এটা শুনে সেই দুইজন গার্ড তাকে কাপুরুষ বলছিল আর বেশ অপমান করছিল, কারণ সে একাই সেখানে থেকে বেরিয়ে এসেছে তাদেরকে বিপদে রেখে। সে আর তাদের কথার খুব একটা উত্তর দেয় না আর সেখানে থেকে বেরিয়ে পড়ে। এদিকে আমরা চেনকে দেখি, সে ওই বৃষ্টির সঙ্গে লড়াই করতে করতে অনেক বেশি আহত হয়ে পড়েছিল। সে আর লড়াই করতে পারছিল না। তাই এটা ভেবে খুবই খারাপ লাগছিল যে সে তার লক্ষ্যের এত কাছাকাছি এসে এবার হয়তো মারা যাবে। যখন সে ধরেই নিয়েছিল যে এবার সে মারা যাবে, ঠিক তখনই সেখানে ফেই চলে আসে, কিন্তু সে তাকে পেছন দিকে থেকে দেখেই জ্ঞান হারিয়ে ফেলে। তখন ফেই তাকে বাঁচায় আর সেখানে থেকে বের করে নিয়ে চলে আসে। মেহেরকে তার মা তার জন্য অপেক্ষা করছিল। তখন সে চেনকে তার মায়ের কাছে দিয়ে চলে যায়। এবার হুই আবার তাকে সমবেদনা জানাতে আসে। যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে পেছন থেকে দেখে মনে মনে ভাবছিল তাহলে কি ফেই তাকে বাঁচালো। যাই হোক, ফেই যখন রাতে বাড়ি ফিরে যায়, তখন তার বাবা তার উপরে রেগে যায় আর বলে সে মাস্টার জিয়ার কাছে দিয়ে ট্রেনিং নেওয়া বাদ দিয়ে কি সব করে বেড়াচ্ছে। এমন চলতে থাকলে সে যদি ম্যারিটাল আর্টে না টিকে, তাহলে এই তিনজন সুন্দরী তাকে আর বিয়ে করবে না। তখন সে তার বাবাকে বলে, বিয়ে করবে না মানে? তারা তিনজন আমার জন্য পাগল। এটা শুনে তো তার বাবা একদমই বিশ্বাস করছিল না। তখনই বৃদ্ধ এসে তার বাবাকে বলে, মিস লি ফেয়ের সঙ্গে দেখা করতে এসেছে। তখন তার বাবা তো মনে করে মিস লি হয়তো বিয়ে ভেঙে দিতে এসেছে, কিন্তু লি তো এখানে ফেইকে স্কারলেট ফ্রুট দিতে এসেছিল। এই ফল অনেক বেশি শক্তিশালী আর এই ফল শুধুমাত্র 9 জনের কাছেই আছে। যারা মেডিকেল আর্টের 9ম গ্রেড পর্যন্ত পৌঁছাতে পারে, একমাত্র তাদের কাছেই এই ফল থাকে। লি তাকে এটা দিয়েছিল মন থেকে, যেন এটা ফেয়ের কাজে আসে। এটা দেখে তো মিস্টার ঝা অবাক হয়ে বলে, তার মানে তুমি বিয়ে ভাঙতে আসোনি? তখন লি বলে, না, আমি তো শুধু তাকে এটা দিতে এসেছিলাম, আর আমি আশা করছি ফিউচারে আমরা এক পরিবার হব। তাই ভাবছি আমার পরিবারের এই ট্রেজার তাকে দিয়ে যাই। এটা ভেবে সে লঞ্চে পেয়ে ওখানে থেকে চলে যায়। এসব কিছু দেখে তো তার বাবার জ্ঞান হারানোর মতো অবস্থা হয়। পাশে থেকে ফেই আর চুন তার বাবার এই অবস্থা দেখে হাসছিল। তার বাবা তাকে জিজ্ঞাসা করে, তুমি এই মেয়েকে কিভাবে বশ করলে? ফেই তার বাবাকে বলে, হতে পারে তার আমার চার্মিং লুক দেখে পাগল হয়ে গিয়েছে। যাই হোক, এই বিষয়টা নিয়ে তার বাবা বেশ খুশি হয়। আর হেন তো দিন দিন তার ভাইয়ের সফলতা দেখে হিংসে করছিল। যেহেতু ম্যারিটাল আর্টের প্রোগ্রাম শুরু হতে আর মাত্র 2 দিন বাকি, এজন্য মিস্টার জিয়াও পরদিন তার 2 জন ছেলেকে লড়াইয়ে লাগিয়ে দেয়। তিনি দেখতে চাচ্ছিলেন তাদের 2 ছেলের মধ্যে কে বেশি যোগ্য। হিং এই সুযোগটা লুফে নেয়। সে ভাবছিল এবার সে ফেইকে হারিয়ে ছাড়বে, কিন্তু ফেইও এবার হেরে যাওয়ার পাত্র নয়। এবার সে তার বাবার সামনে অনেক ভালো পারফরমেন্স দেখায়। সে ফেইকে প্রায় হারিয়ে দিচ্ছিল, তখনই তার বাবা সেখানে চলে আসে আর তাদের দুজনকে আলাদা করে দেয়। মিস্টার ঝাও এতক্ষণ দেখেছিল হিং কিভাবে আক্রমণাত্মক ভাবে তার ভাইয়ের উপর আক্রমণ করছিল, এজন্য তিনি একটু হেংয়ের উপরে রেগে যান। তখন হেং তার বাবার কাছে ক্ষমা চায় আর বুঝতে পারে ফেই আসলে অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু এত অল্প সময়ে সে কিভাবে এতটা পাওয়ারফুল হয়ে গেছে এটা সে বুঝতে পারে না। তাই সে ওখানে থেকে দ্রুত কেটে পড়ে। ফেইয়ের বাবা এখন তার অনেক বেশি প্রশংসা করে আর বলে, তুমি আমার ছেলে, এখন আমার দেখে খুবই গর্ব হচ্ছে। আজকে ম্যারিটাল অ্যাসেম্বলির দিন ছিল, সেখানে ওই 3 জন সুন্দরী আর একে একে সব পাওয়ারফুল লোকেরা এসেছিল। এই লোকটার নাম হচ্ছে লর্ড কি, যাকে প্রিন্স সঙ্গে করে
করে নিয়ে এসেছিল। সে ছিল 6th র্যাঙ্কের মাস্টার, মানে এখানে যারা এসেছে তাদের সবার থেকে সে ছিল পাওয়ারফুল। প্রিন্স এখানে ফেইয়ানেরই অপেক্ষা করছিল, কারণ সে এখানে আজকে আরেকটা শিক্ষা দিতে চেয়েছিল। কিছুক্ষণ পরে তাদের অপেক্ষার প্রহর শেষ হয়। সে 2-3 জন লোকের পিঠে করে সেখানে আসে আর আরাম করতে করতে নিচে নামে। লি তো তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর ফেয়ের প্রতি লিয়ের এত বেশি অ্যাট্রাকশন দেখে বাই আর চেন দুইজনে অনেক অবাক হচ্ছিল। এখানে একটা পাওয়ারফুল পাত্রের সাহায্যে তাদের সবার ম্যারিটাল আর্টের র্যাঙ্কিং টেস্ট করা হবে। একে একে তাদের সবার র্যাঙ্ক টেস্ট করা হচ্ছিল। সবার প্রথমে লি তার র্যাঙ্ক টেস্ট করায়। সে ম্যারিটাল টাওয়ারের 14 লেভেল পর্যন্ত পৌঁছেছে। এটা দেখে সবাই অবাক হয়ে ভাবছিল বিউটি উইথ ব্রেন, এত সুন্দরী একটা মেয়ে বেশ পাওয়ারফুলও বটে। এরপরে একে একে সবার র্যাঙ্ক টেস্ট করা হচ্ছিল। লি এখানে র্যাঙ্কের দিক থেকে প্রথমে ছিল, এরপরে বাই হয় 2nd র্যাঙ্ক আর হেং হয় 3rd র্যাঙ্কে। এরপরে চেন যখন তাদের সঙ্গে জয়েন করে তখন সবাই দেখতে পায় সে 25 লেভেল পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ সে সবার উপরে র্যাঙ্কে চলে গিয়েছে। এরপরে হুইয়ের পাওয়ার টেস্ট করা হয়। সেও চেনের মতো 25 র্যাঙ্ক পর্যন্ত পৌঁছেছিল, এজন্য সে এবার সবার প্রথমে চলে আসে। সবার শেষে ফেং এর পাওয়ার টেস্ট করা হয়। তার পাওয়ার দেখে তো সেখানে থাকা গার্ডরা চমকে যায়, আর আশেপাশের সবাই হাসাহাসি করছিল এটা ভেবে যে সে হয়তো সবার লাস্ট হবে, এজন্যই তারা চমকে গিয়েছে। কিন্তু যখন তার র্যাঙ্কিং সবার উপরে আসে তখন এটা দেখে তো সবাই চমকে যায়, কারণ সে ওই টাওয়ারের 33 নম্বর লেভেল অর্থাৎ একদম লাস্ট লেভেল পর্যন্ত পৌঁছেছিল। এটা শুনে তো সবাই একদম চমকে যায়। সবাই শুধু ভাবছিল এটা কিভাবে সম্ভব, সেটা কিভাবে করলো। এবার সেই 3 সুন্দরীর ভুল ভাঙে। এবার তারা নিজেরাই বলতে শুরু করে তারা হয়তো ফেক ভুল বুঝেছিল। লি তো আগে থেকেই তার ব্যাপারে জানতো। মাইও এবার বিশ্বাস করতে শুরু করেছে যে ফেই আসলেই পাওয়ারফুল, আর চেনও মনে মনে ভাবছিল তাহলে কি সে সত্যি ফেইকে ভুল বুঝেছিল। সেখানে থাকা হুই বলছিল সে 33 লেভেল পর্যন্ত পৌঁছেছে জন্য সে অনেক বেশি র্যাঙ্কের হয়ে গিয়েছে, তা নয়। এরপরে আমরা দেখতে পাবো তার র্যাঙ্ক কত হয়েছে। চেন ভাবছিল সে হয়তো 3rd র্যাঙ্কে পৌঁছে গিয়েছে, আর লি আসলেই জানতে চাইছিল ফেই আসলে কতটা পাওয়ারফুল এবং তার র্যাঙ্ক কত। যখন সে তার পাওয়ার ওই পাত্রে রাখে তখন সবাই দেখতে পায় যে সে সবার র্যাঙ্কিং দিক থেকে নিচে। এটা দেখে প্রিন্স অবাক হয়ে ভাবতে থাকে তার মানে সে কোনো ম্যারিটাল আর্টিস্ট নয়, নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। সে 33 লেভেল পর্যন্ত পৌঁছেছে কিন্তু মাত্র 3rd র্যাঙ্কে। এটা দেখে তো সেখানে থাকা বেশ অনেকেই হাসাহাসি করছিল, কিন্তু পাশে থেকে লি হাসছিল, কারণ সে বুঝতে পেরেছিল সে অবশ্যই 3rd র্যাঙ্কের নয়। আর এখানে সবার সামনে তার আসল রূপ প্রকাশও পায়নি, কারণ সে যদি 3rd র্যাঙ্কের হতো তাহলে সে সেই দিন 5ম র্যাঙ্কের গ্র্যান্ড মাস্টারকে হারাতে পারত না। তাদের র্যাঙ্কিং টেস্ট তো হয়ে যায়, এরপরে আসে তাদের লড়াইয়ের টেস্ট। এখানে তাদের সঙ্গে 6 নম্বর র্যাঙ্কে সে গ্র্যান্ড মাস্টার লড়াই করতে চায়। তার লড়াই দেখে সবাই অনেক অবাক হয় আর বুঝতে পারে তার সঙ্গে লড়াই করে কেউ পারবে না, কিন্তু ভাই এগিয়ে আসে, কারণ এই লোকটা ছিল তার শত্রু। এই লোকটা তার পরিবারের 13 জনকে মেরে ফেলেছে, এজন্য সে তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এছাড়াও এই লোকটা সেখানে থাকা অনেকেরই শত্রু ছিল, এজন্য তারা সবাই সামনে এগিয়ে আসে তার সঙ্গে লড়াই করার জন্য। কিছুক্ষণের মধ্যে সেখানে মাস্টার জিয়াও চলে আসে। সে 5th র্যাঙ্কে ছিল, কিন্তু সে তরোয়ালবাজিতে একদম মাস্টার ছিল। তাকে দেখে সেই 6th র্যাঙ্কের মাস্টার একটু ভয় পেয়ে যায় আর প্রিন্সকে বলে এই বিষয়টা যেন সে একটু সামলে নেয়, কারণ মিস জিয়াও যদি তার সঙ্গে লড়াই করে তাহলে সে হয়তো মিস জিয়ার সঙ্গে লড়াইয়ে পারবে না। এজন্য প্রিন্স এবার এই পরিবেশটাকে একটু সামলে নেয়। যদিও সে ফেইকে এখনই শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু সে এই বিষয়টাকে সামলে নেয় মিস জিয়ার জন্য। তারা এখন আর লড়াই প্র্যাকটিস করতে চায় না। এটা শুনে বাইয়ের অনেক কষ্ট লাগে আর সে মনে মনে ভাবতে থাকে তাহলে কি সে তার বাবা মায়ের প্রতিশোধ নিতে পারবে না। এটা বুঝতে পেরে ফেই তাদেরকে বলে আমি কি বলেছি আমরা এসব খেলবো না, আমরা অবশ্যই লড়াই প্র্যাকটিস করব। এটা বলে সে এখন পাইকে বলে তুমি যেহেতু আমার ফিয়ান্সে হয়ে গিয়েছো তাহলে তোমার জন্য তো আমি এতটুকু করতেই পারি, আমি ওই লোকটাকে মারতে পারবো। তুমি কি চাও না তোমার প্রতিশোধ নিতে? তখন সে বলে হ্যাঁ। এটা শুনে সে যখন এগিয়ে যাচ্ছিল তখনই সেখানে মাস্টার জিয়াও এসে তাকে বাধা দেয়। তাকে এখনো এসব করতে বারণ করে, সবকিছুর একটা সিস্টেম আছে। চেনও তাকে বাধা দেয়। তখন সে বলে আমি কারো ধার ধারি না, যেহেতু এটা আমার ফিয়ান্সের বিষয় তাই আমি যতদিন বাঁচবো আমার পাওয়ার থাকুক অথবা না থাকুক আমি আমার মতো করে বাঁচবো এবং সম্মান নিয়ে বাঁচবো, মাথা উঁচু করে বাঁচবো। তাই আমরা এই লড়াই কম্পিটিশনটা করব, আগামীকাল হবে কম্পিটিশন। এটা বলে সে ওখানে থেকে চলে যাচ্ছিল আর লি তাকে দেখে হাসছিল। পরদিন প্রিন্স সেই মাস্টারের সঙ্গে প্ল্যান করে যে তারা লড়াই কম্পিটিশন করবে, কিন্তু শেষে তারা লড়াইয়ের নিয়ম মানবে না। তাদের একটাই লক্ষ্য, তা হচ্ছে ফেইকে মেরে ফেলা। এদিকে ফেই যখন তার মাস্টারের সঙ্গে কথা বলছিল তখন তার মাস্টারের শরীর খারাপ দেখে সে দেখতে পায় তার মাস্টার অনেক বেশি ইনজুরি হয়ে গিয়েছে। তখন সে তার মাস্টারের অনেক কেয়ার করে আর তার কাছে থাকা সেই লোটাস সিড তার মাস্টারকে দিয়ে দেয়।
তখন তার মাস্টার অনেকটা সুস্থ বোধ করে আর অনেক বেশি খুশি হয়ে মনে মনে ভাবতে থাকে ফেই আসলে অনেক ভালো মনের একটা মানুষ। সে এখন ফেইকে দেখায় যে সে ফেইয়ের জন্য 5টা হার্ব খুঁজে পেয়েছে। আর সেখানে বিস্ট কোড দেখে তো ফেই অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে তাহলে 33 নম্বর র্যাঙ্কে পৌঁছেছিল যে সে আর কেউ নয় বরং তার মাস্টার। আর এই সবকিছু যে সংগ্রহ করেছিল তার জন্য যেন সে আরো পাওয়ারফুল হতে পারে। তখন সে তার মাস্টারকে বলে আপনি কেন আমার জন্য এত কিছু করেছেন, আমাকে প্রমিস করুন এরপর থেকে আপনি আর নিজের ক্ষতি করে এসব কিছু করবেন না। তখন তার মাস্টার বলে ইদানিং দেখছি তুমি আমার বেশ ভালোই কেয়ার করছো, মনে রেখো আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তুমি আমাকে পছন্দ করে ফেলোনি তো? তখন সে টামটা করে বলে কি বলছেন এসব। জিয়া মনে মনে ভাবতে থাকে এতদিন সে যতগুলো মানুষের সঙ্গে মিশেছে তার মধ্যে সবচেয়ে স্পেশাল মানুষগুলোর মধ্যে ফেই একজন, এজন্যই তো সে তার জন্য এত কষ্ট করছে। আসলে মাস্টার জিয়াও তাকে পছন্দ করতে শুরু করেছিল। যাই হোক এরপরে মাস্টার সেই জড়িবুটিগুলোকে ব্যবহার করে পুকুরের পানিকে পাওয়ারফুল করে দেয়। এই পানিতে তার মাস্টারের কথা মতো ফেই নিজেকে হিল করতে শুরু করে আর এই জিনিসগুলো অনেক দ্রুত অ্যাবজর্ব করতে শুরু করে। এদিকে চেনের মা চেনকে সেই একই পুকুরের সামনে নিয়ে এসেছিল আর তাকে বলছিল যদি সে নিজে এখানে কাল্টিভেশন করে তাহলে তার পাওয়ার আরো একটু বেড়ে যাবে। যখন সে ছোট ছিল তখন তার বাবা মা এখানে এসে কাল্টিভেশন করতো। এই কাল্টিভেশন করতে হলে অবশ্যই তাকে জামা কাপড় খুলে করতে হবে, নয়তো এই পাওয়ারফুল পানিটা শরীরে অ্যাবজর্ব হবে না। এবার তার মা তাকে সেখানে যেতে বলে। এদিকে ফেই তো সেই পানির মধ্যেই ছিল। যখন সে চেনের আওয়াজ পায় তখন সে ভয়ে পানির নিচে ডুব দিয়ে থাকে আর সে খেয়াল করে চেন তার জামা কাপড় খুলে সেখানেই নামছে। যখন চেন পানির ভেতরে চলে আসে তখন সে আর নিঃশ্বাস আটকে রাখতে পারে না, সে উপরে উঠে আসে। তাকে এই অবস্থায় দেখি তো চেন অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তাকে অনেক বাজে বাজে গালিগালাজ করছিল আর বলছিল এখানে থেকে চলে যেতে। যেহেতু সে তাকে অনেক খারাপ খারাপ গালি দেয় এজন্য ফেই ওখানে থেকে যায় না বরং তার আশেপাশে ঘুরতে থাকে। তখন চেন অনেক অসহায় ফিল করে আর সে কান্না করে ফেলে। এটা দেখে তো ফেই তার কাছে মাফ চায়। তাদের কথার মাঝে সেখানে আবার হুই চলে আসে। হুই সেখানে একটা মেয়েকে নিয়ে এসেছিল আর তারা দুজন নষ্টামি করছিল। চেন হুইকে এতদিন অনেক বেশি ভালো মনে করেছিল আর হুইও তাকে পছন্দ করত, কিন্তু সে যে এত খারাপ এবার সে এটা নিজের চোখে দেখে ফেলে। আড়াল থেকে এসব কিছু দেখার পরে সে এখন ফেইকে ওয়ার্নিং দিয়ে বলে আজকে যা সে দেখেছে এইসব কিছু যদি সে কাউকে বলে তাহলে তার খবর আছে। যাই হোক সেদিন রাতে লিয়ের বাসায় ফেই দাওয়াত ছিল। লিকে আসতে দেখে তো ফেই অনেক বেশি খুশি হয়ে যায়। লিয়ের বাবা মা ফেইকে অনেক আপ্যায়ন করে, তাকে একদম জামাই আদর করে আর ভালো ভালো খাবার খাওয়ায়। একই সাথে লিয়ের বাবা মা এখানে থেকে কনভিন্স করার চেষ্টা করছিল যেন সে লিকে তার কনকুবাইন না বানিয়ে তার স্ত্রী বানায়, কারণ যেহেতু সে 3টা মেয়েকে বিয়ে করবে তাই কেউ না কেউ ফার্স্ট র্যাঙ্কে থাকবে। লি যেন ফার্স্ট র্যাঙ্কে থাকে সেজন্য তার বাবা মা তাকে বোঝাচ্ছিল। তাদের কথার মাঝেই সেখানে বাই চলে আসে। লিয়ের বাসায় যে ফেইকে দাওয়াত দেওয়া হয়েছে এটা দেখে সে একটু অবাকই হয়। যেহেতু বাইও এখন ফেইকে পছন্দ করতে শুরু করেছিল এজন্য সে মনে মনে একটু হিংসা করে। লি এখন বাইকেও বলে তাদের সঙ্গে খাবার খেতে। ফেই যখন খাবার খাচ্ছিল তখন লি অপরম দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল আর বাই তো হিংসায় জোরে পড়ে যাচ্ছিল, কিন্তু সে তাদের দুজনকেই খাবার সার্ভ করে তাদের রাগ ঠান্ডা করে দেয়। বাই বলে সে এখানে লিকে ডাকতে এসেছিল র্যানকে তাদের সঙ্গে কালকে নিয়ে যাওয়ার জন্য, কারণ কালকে ফাইটিং কম্পিটিশন হবে। তবে সে যেখানে আছে ওখানে যাওয়াটা একটু কঠিন। চেন যদিও ফেইকে ঘৃণা করে তারপরেও ফেই তাদের সঙ্গে যেতে চায়। এখন তারা 3জন মিলে চেনকে ডাকতে চলে যায় যেখানে চেন ধ্যান করছিল। ফেই তাদের দুজনের হাত ধরে আছে এটা দেখে তো চেনের জেলাস ফিল হয়। সে মনে মনে ভাবছিল তারা দুজন কি ফেইয়ের সঙ্গে রিলেশনশিপে আছে নাকি, হয়তো তারা দুজনে এই বিষয়টা তার কাছে থেকে লুকোচ্ছে। যাই হোক যেহেতু সে গতকালের ঘটনার কারণে ফেইকে অনেক বেশি ঘৃণা করে এজন্য সে তার 2 বোনকে বলছিল তার কাছে থেকে সরে আসতে। তারা দুজন কি তাকে বন্ধু বানিয়ে নিয়েছে নাকি, সে প্রথমে বাইকে বলে, কিন্তু বাই আমতা আমতা করে বলে সে আসলে ফেইকে বিয়ে করতে চায় এজন্য সে তার সঙ্গেই থাকবে। এবার সে লিকে জিজ্ঞাসা করলে লিও একই উত্তর দেয়। এটা শুনে তো সে অনেক ইম্বারেস ফিল করে। এখন চেন তাকে জিজ্ঞাসা করে সে আসলে কাকে বিয়ে করবে তাদের 3 জনের মধ্যে। ফেই তো এবার পড়ে যায় বিপদে, সে কাকে হ্যাঁ বলবে আর কাকে না বলবে বুঝতে পারছিল না। ঠিক তখনই সেই গুহা থেকে একটা বিশাল বড় মাকড়সা দানব বেরিয়ে আসে। তখন তারা 3 জনই সেখান থেকে পালিয়ে যায় আর ফেই তাদের 3 জনকে রেখে বাড়িতে দৌড় দেয়। চেন আর বাই এখন পার্সোনালি লিকে জিজ্ঞাসা করে সে কেন ফেইকে এত বেশি পছন্দ করে। তখন সে বলে তোমরা তো তাকে পছন্দ করো না, তোমরা তাকে বদমাইশ বলো, লুজার বলো, কিন্তু আমার ওই লুজারকেই পছন্দ। তোমরা যদি তাকে বিয়ে করতে না চাও তাহলে করো না, আমি একাই তাকে বিয়ে করব। এটা বলে সে ওখানে থেকে চলে যায় আর এটা দেখে তারা দুজন ভীষণ অবাক হয়ে যায়। এদিকে ফেইকে তার মাস্টার সঙ্গে করে নিয়ে যায় লাভ ডিউ নামক এক ধরনের পাওয়ারফুল জড়িবুটি তুলতে। সে 4টা জড়িবুটি পেয়েছিল কিন্তু একটা বাদে, সেই একটা তুলতেই তারা সেখানে যায়। এই জড়িবুটি অ্যাচিভ করতে হলে ভার্জিন ছেলে এবং ভার্জিন মেয়ে প্রয়োজন। যেহেতু তারা দুজনই ভার্জিন এজন্য তারা দুজন ট্রাই করে এই ফুল তোলার জন্য। প্রথমে তারা দুজন এই ফুল তুলতে পারে না, কিন্তু এরপরে সেই ফুলটা ফুটে যায় যেটা দেখে সে অনেক অবাক হয়ে যায় আর বুঝতে পারে এই ফুল ফুটে যখন 2 জন ভালোবাসার মানুষ একসঙ্গে এই ফুলে জাদু করবে। তার মানে আসলে সে এবং জিয়াও একে অন্যকে অনেক ভালোবাসে, কিন্তু তারা নিজেই জানে না। কিন্তু এই ফুল পাওয়ার পরে তারা দুজন আর একসঙ্গে থাকতে পারবে না, এটা তাদেরকে বিষক্রিয়া করবে আর ফেইয়ের উপরে এই বিষক্রিয়া কাজ করে।
এজন্য সে তার মাস্টারের উপর রেগে গিয়ে বলে, আমি কি আপনাকে বলেছিলাম আমার এত উপকার করতে হবে না, এখন থেকে আমার কাছে থেকে দূরে দূরে থাকুন। এটা শুনে জিয়ার অনেক খারাপ লাগে, তার চোখে পানি চলে আসে। তখন ফেই সেখানে থেকে চলে যায় আর রাতে অনেক কষ্ট পায়, কারণ সেই ফুলের পয়জন তার মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন পরদিন সকালে টাওয়ারে সব পাওয়ারফুল লোকেরা চলে এসেছিল, কারণ আজকে এখানে লড়াই কম্পিটিশন হবে। শহরের সবচেয়ে বড় বড় পাওয়ারফুল লোকদেরকে প্রিন্স সাথে করে নিয়ে এসেছিল। এখানে এখন ঠিক করা হয় কার সঙ্গে কার প্রথম রাউন্ডের লড়াই হবে। প্রথমে এখানে লিয়ের সঙ্গে একটা ছেলে লড়াই করে, তাদের দুজনের মধ্যে বেশ ভালোই লড়াই হয়, কিন্তু লি হেরে যায়। ফেই তাকে সামলে নিয়ে বলে, তুমি কি ঠিক আছো? তখন সে খুশি হয়ে বলে, হ্যাঁ ঠিক আছি, কোনো সমস্যা নেই। এরপরে হুইয়ের সঙ্গে ফেইয়ের লড়াই শুরু হয়। হুই প্রথমে ভেবেছিল যে ফেই তেমন একটা পাওয়ারফুল না, কিন্তু তার সঙ্গে লড়াই করার পরে সে বুঝতে পারে যে ফেই আসলেই অনেক পাওয়ারফুল। কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে হুই তার সঙ্গে লড়াই করে তার তরোয়াল ভেঙে ফেলে। এখন সে কি দিয়ে লড়াই করত? সেখানে থাকা সবার এক্সপেকটেশন তাকে নিয়ে অনেক বেশি ছিল, কিন্তু সে এভাবে প্রথম রাউন্ডে হেরে যাবে এটা কেউ বুঝতে পারেনি। সে এখন তার হার স্বীকার করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে মাস্টার জিয়াও চলে আসে। সে তাকে বলে, খেলার মাঝখানেই হেরে যাচ্ছ? মাস্টার এখন তাকে নিজের পাওয়ারফুল তরোয়াল দেয় আর এটা দিয়ে তাকে লড়াই করতে বলে। এবার সে তার মাস্টারের তরোয়ালের সাহায্যে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় আর হুইকে হারিয়ে দেয়। তখন সেখানে থাকা ফেইয়ের বাবা, মাই, লি সবাই অনেক খুশি হয়ে যায়। প্রিন্স শুধু অপেক্ষা করছিল কখন ফেই তার আসল পাওয়ার তাদেরকে দেখাবে। এবার চেনের সঙ্গে একটা ছেলের লড়াই হয় আর সেই ছেলেটিকে চেন খুব সহজেই হারিয়ে দেয়। এখানে প্রথম রাউন্ড শেষ হয়ে যায় আর দ্বিতীয় রাউন্ড শুরু হয়। দ্বিতীয় রাউন্ডে গিহং নামক সেই মাস্টারের সঙ্গে মাই লড়াই করতে চায়, কারণ সে তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। সেখানে ফেই গিয়ে তাকে অনেক উৎসাহ দেয় আর বলে, তুমি তাকে মারতে পারবে, নিজের মধ্যে প্রতিশোধের আগুন জ্বালাও। এসব কিছু দেখে তো দূর থেকে লিয়ের হিংসা হচ্ছিল। তখনই ফেইয়ের বাবা তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। আসলে ফেই এটা করার মাধ্যমে বাইয়ের মধ্যে অনেকটা পাওয়ার ট্রান্সফার করে দিয়েছিল। এখন পাইপ মাস্টার হং এর সঙ্গে লড়াই করতে শুরু করেছিল। বাই আসলে যতটা না পাওয়ারফুল ছিল, তার থেকেও সে আরো বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল ফেইয়ের কারণে। আর এই পাওয়ারের সাহায্যে সে মাস্টারের সঙ্গে লড়াই করছিল। এক পর্যায়ে সে মাস্টারকে হারিয়ে দেয়। মাস্টার একদম পুরোপুরি মারা যায়। এটা দেখে তো তারা সবাই অনেক অবাক হয়ে যায় যে ভাই এতটা বেশি পাওয়ারফুল যে সে 6 নম্বর র্যাঙ্কের একজন মাস্টারকে হারিয়ে দিল। এটা দেখে তো প্রিন্স একদম হতভম্ব হয়ে যায়। আর সেখানে থেকে চেন ফেইকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি করেছো তার সাথে? তখন সে বলে, আমি তোমাকে বলবো না। এই বিষয়গুলো এখন রয়্যাল ফ্যামিলির রেপুটেশনের ব্যাপার হয়ে গিয়েছে, এজন্য প্রিন্স তার বাবাকে ডেকে নিয়ে আসতে চলে যায়। এত কিছুর পরে যখন চেন বাইকে নিয়ে ছোট করে কথা বলছিল, তখন এই বিষয়টা বাই আর লি মেনে নিতে পারে না। লি এবার তাদের সবাইকে সত্যি কথাটা বলেই দেয় যে সেদিন ওই জঙ্গলে ডিমন গ্র্যান্ডমাস্টারের হাত থেকে আর কেউ নয়, ফেই তাদেরকে বাঁচিয়েছিল। আর ফেই তাদেরকে বাঁচানোর জন্য নিজের কাছে থাকা লোটাস সিঁড়িও দিয়ে দিয়েছিল। এসব কিছু জানার পরে বাই আর চেন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখনই সেখানে প্রিন্স তার বাবাকে নিয়ে চলে আসে। রাজাকে দেখে তারা সবাই সম্মান জানায়। রাজা এখানে হাজির হওয়ার পরেও ফেই তাকে সম্মান জানায় না। এই বিষয়টা প্রিন্স তার বাবাকে দেখিয়ে দেয় আর তাকে অপমান করতে শুরু করে। কিন্তু ফেই বলে সে রাজাকে সম্মান জানাবে না, কারণ সে রাজার থেকেও আরো বেশি যোগ্য। এটা শুনে ফেইয়ের বাবা রাজার কাছে ক্ষমা চেয়ে বলে তার ছেলের মাথায় একটু সমস্যা আছে, তাই রাজা যেন তার ছেলেকে ক্ষমা করে দেয়। রাজা তাকে একটু সুযোগ দেয় আর বলে, তুমি এই বেদবির জন্য আমার কাছে মাফ চাও। কিন্তু সে কিছুতেই মাফ চায় না, বরং সে উল্টো রাজাকেই বলে সে যেন যেভাবে এখানে এসেছিল সেভাবেই আবারও ফিরে যায়, তাহলে সে তাকে ক্ষমা করে দিবে। তখন রাজা হাসে আর বলে, তোমার এত বড় সাহস! আমি হলাম 10th র্যাঙ্কের আর তুমি আমার সঙ্গে লড়াই করা এবং বেয়াদবি করার সাহস দেখাচ্ছ? তার এসব কথা শুনে আশেপাশে সবাই অনেক ভয় পেয়ে যায় আর তাকে এটা করতে বারণ করে। কিন্তু ফেইয়ের অন্য উদ্দেশ্য ছিল। আসলে গতকালকে ফেইকে তার মাস্টার সেই পিল তৈরি করে দিয়েছিল, যেটা 5টা জড়িবুটির সাহায্যে তৈরি করা যায়, আর এটা খেলে সে সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তাই সে ওই দিন ওই পিলটা খায়নি। তার মাস্টার তাকে বলেছিল যখন এটা সবচেয়ে প্রয়োজন হবে তার, তখনই যেন সেইটা গিলে ফেলে। যাই হোক, তার পরিবারের সঙ্গে এমন হিংসাত্মক কাজ করার জন্য প্রিন্সের উপরে রাজার উপরে ফেইয়ের ভীষণ রাগ ছিল। সে তাদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। সে এখন রাজাকে তার আসল পাওয়ার দেখায়, সেটা হচ্ছে থান্ডার পাওয়ার। তার এই বিদ্যুতের পাওয়ার দেখে তো রাজা অনেক অবাক হয়ে বলে, মাত্র 3 নম্বর র্যাঙ্কের হয়ে সে এত পাওয়ারফুল কিভাবে হতে পারে? তখন সে বলে সে আসলে থান্ডার পাওয়ার অ্যাবজর্ব করেছে, কারণ সে সবচেয়ে পাওয়ারফুল হতে চায়। তাহলে এরপরেও কি রাজা তার সঙ্গে লড়াই করতে চায়? সে নিজের পাওয়ারের মাধ্যমে রাজা এবং রাজকুমার দুজনকেই কাবু করে ফেলে। রাজা তার পাওয়ারের মাধ্যমে বুঝে যায় সে আর কেউ নয় বরং সুপ্রিম লর্ড। তখন সে তার কাছে ক্ষমা চায়। ফেইয়ের বাবা তখন তাকে বলে সে যেন রাজাকে ছেড়ে দেয়, কারণ তাদের শহরে রাজার প্রোটেকশনের দরকার আছে, নয়তো ডিমনেরা তাদেরকে অ্যাটাক করে দেবে। তার বাবার এই কথা শুনে ফেই তাদেরকে ছেড়ে দেয়। তখন সে তাকে ধমক দিয়ে বলে, আমি তোমাকে আজকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপরে আর কখনো যদি আমার বন্ধুদের সঙ্গে এবং আমার পরিবারের সঙ্গে
ঝামেলা করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এটা শুনে রাজা এবং রাজকুমার দুইজনেই তার কাছে থেকে মাফ চেয়ে ওখানে থেকে চলে যায়। যাই হোক, তার মাস্টারের দেওয়া পিল গ্রহণ করার পরে সে এখন সুপ্রিম লর্ডে পরিণত হয়ে গিয়েছে। অর্থাৎ এর আগে যখন সে মারা গিয়েছিল, যেটা সে অ্যাচিভ করতে চেয়েছিল সেটা অ্যাচিভ করে ফেলেছে। সে এখন তাদের সবার কাছে থেকে বিদায় নেয়। আকাশ কালো হয়ে যায়, বিদ্যুৎ চমকাতে শুরু করে আর তাকে হেভেন ডাকতে শুরু করে। চেন এখন নিজের ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে ফেইকে সে আসলেই ভুল বুঝেছিল। একই সাথে বাই এবং লিয়েরও তার সঙ্গে কাটানো সকল স্মৃতিগুলো মনে পড়তে থাকে। তারা সবাই অনেক ইমোশনাল হয়ে যায়। সবাই তাকে যেতে বারণ করছিল আর কান্না করছিল, কিন্তু ফেই যেহেতু এই পৃথিবীর নয়, তাই সে তাদের সবাইকে বিদায় দিয়ে নিজের দায়িত্ব পালন করার জন্য চলে যায়। আর এইভাবে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের কাহিনী তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমনই আরো সুন্দর সুন্দর ড্রামা পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো।